দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। বৃষ্টি থেমেছে, নবাবের বারুদ ভিজে গেছে, তার সৈন্যরা ভাবছে ব্রিটিশদের কামানও নিশ্চয়ই অকেজো। এই ভেবে তারা এগিয়ে গেল। কিন্তু ব্রিটিশদের সুরক্ষিত কামানগুলো ঠিকই গর্জে উঠল, আর নবাবের সৈন্যদের মধ্যে তৈরি হলো বিভ্রান্তি। আর ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড়টা ঘুরে গেল। মীর জাফর তার বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে ব্রিটিশদের পাশ থেকে শুরু করলেন এক বিধ্বংসী আক্রমণ। ক্লাইভের ওই ছোট্ট বাহিনী চারদিক থেকে ঘিরে পড়ল এবং মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন শুধু একটা সিদ্ধান্তই একটা গোটা সাম্রাজ্যের ভাগ্য লিখে দেয়। আজ আমরা ঠিক তেমনই একটা মুহূর্তের কথা বলবো, পলাশির যুদ্ধ, যেখানে একটা মাত্র সিদ্ধান্ত একটা গোটা উপমহাদেশের ইতিহাসকে একদম অন্য খাতে বইয়ে দেওয়ার ক্ষমতা রাখত। ভাবা যায় কি করে একটা মাত্র সিদ্ধান্ত পুরো দুনিয়াটাকে বদলে দিতে পারে? এই প্রশ্নটা নিয়ে আজ আমাদের এই আলোচনা। চলুন একদম পিছিয়ে যায় সেই ১৭৫৭ সালের ভাগ্য নির্ধারণী দিনটায়। ১৮ শতকের মাঝামাঝি সময়ে ভারতের অবস্থাটা ছিল বেশ জটিল। একদিকে মুঘল সাম্রাজ্যের দাপট কমছে, আর অন্যদিকে বাংলা প্রদেশ তখন উপমহাদেশের সবচেয়ে ধনী এলাকা। ঠিক এই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রভাব বাড়ানোর জন্য একটা সুযোগ খুঁজছিল। পলাশির ময়দানে দুই দলের শক্তির ফারাকটা ছিল বলতে গেলে আকাশ আর পাতাল। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলার প্রায় ৫০,০০০ সৈন্য আর ৫০টা কামান, আর অন্যদিকে রবার্ট ক্লাইভের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য মোটে ৩,০০০ আর কামান মাত্র ১২টা। মানে যে কোনো হিসাবেই এই লড়াইয়ের ফলাফলটা তো অন্যরকম হওয়ার কথা ছিল, তাই না? ব্রিটিশদের উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার ছিল। তারা তাদের বিশাল ব্যবসার স্বার্থ রক্ষা করতে চেয়েছিল, আর বাংলার মতো একটা ধনী প্রদেশের উপর রাজনৈতিক আর অর্থনৈতিক নিয়ন্ত্রণ তো তাদের চাই। আর সেটার জন্য তাদের কাছে এটা পরিষ্কার ছিল যে নবাব সিরাজউদ্দৌলাকে সরাতেই হবে। আর ঠিক এখানেই এন্ট্রি হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটির, মীর জাফর। তিনি ছিলেন নবাবের সেনাবাহিনীর একজন খুবই প্রভাবশালী সেনাপতি। রবার্ট ক্লাইভ তাকে আড়ালে একটা প্রস্তাব দেন, যদি তিনি যুদ্ধে চুপচাপ থাকেন, কোনো রকম অংশ না নেন, তাহলে যুদ্ধের পর বাংলার সিংহাসনটা হবে তার। ব্যাস, এইখানেই পোতা হয়েছিল সেই বিশ্বাসঘাতকতার বীজ, যা ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। আর ওই একটা গোপন চুক্তির কারণেই পলাশির ময়দানে লেখা হয়েছিল এক বিশ্বাসঘাতকতার গল্প, যা এই উপমহাদেশের ভাগ্যকে নফসেক বদলে দিয়েছিল। তারিখটা ছিল ৩০শে জুন ১৭৫৭। যুদ্ধ শুরু হলো, কিন্তু দুপুরের দিকেই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামল, আর এখানেই ভাগ্য ব্রিটিশদের দিকে হেলে পড়ল। ওরা চটজলদি ট্রিপল দিয়ে নিজেদের বারুদ বাঁচিয়ে নিল, কিন্তু নবাবের সৈন্যরা সেটা পারল না। তাদের সব কামান একদম অকেজো হয়ে গেল। আর ঠিক তখনই এলো সেই মুহূর্তটা। মীর জাফর, যার হাতে ছিল বিশাল এক অশ্বারোহী বাহিনী, তিনি তার সৈন্যদের নিয়ে প্রস্তুত দাঁড়িয়ে রইলেন। আক্রমণ করলেনই না, আর এই বিশ্বাসঘাতকতার সুযোগেই ক্লাইভের বাহিনী প্রায় বিনা বাধায় হতবম্ব নবাবের সেনাবাহিনীকে হারিয়ে দিল। এর ফল হল ভয়াবহ। নবাবের পক্ষে ৫০০ জনেরও বেশি সৈন্য মারা গেল বা আহত হল, আর ব্রিটিশদের পক্ষে মাত্র ২২ জন। এই সংখ্যাটাই তো বলে দেয় এটা আসলে কোনো যুদ্ধ ছিল না, ছিল একটা সাজানো হার। কিন্তু ইতিহাস তো আসলে অনেকগুলো সিদ্ধান্তের যোগফল, তাই না? প্রত্যেকটা সিদ্ধান্তের আড়ালেই তো লুকিয়ে থাকে অন্য একটা সম্ভাব্য পথ। তাহলে একবার ভাবুন তো, কি হতো যদি মীর জাফর সেদিন তার নবাবের সাথে বিশ্বাসঘাতকতা না করতেন, যদি তিনি নিজের দায়িত্বটা পালন করতেন। চলুন এবার আমরা সেই অন্য ইতিহাসের জগতে একটু ঘুরে আসি, যেখানে আনুগত্যই শেষ কথা ছিল। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। বৃষ্টি থেমেছে, নবাবের বারুদ ভিজে গেছে, তার সৈন্যরা ভাবছে ব্রিটিশদের কামানও নিশ্চয়ই অকেজো। এই ভেবে তারা এগিয়ে গেল। কিন্তু ব্রিটিশদের সুরক্ষিত কামানগুলো ঠিকই গর্জে উঠল, আর নবাবের সৈন্যদের মধ্যে তৈরি হলো বিভ্রান্তি। আর ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড়টা ঘুরে গেল। মীর জাফর তার বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে ব্রিটিশদের পাশ থেকে শুরু করলেন এক বিধ্বংসী আক্রমণ। ক্লাইভের ওই ছোট্ট বাহিনী চারদিক থেকে ঘিরে পড়ল এবং মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। এই একটা জয়ের ফল হতে পারত সুদূর প্রসারী। বাংলা হয়তো হয়ে উঠত এক অপ্রতিরোধ্য শক্তি। এর প্রথম ফল কি হতো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা থেকে বিতাড়িত করা হতো। এই এলাকায় ফরাসিদের প্রভাব আরও বাড়ত।
সিরাজউদ্দৌলা নিজের ক্ষমতাকে আরও মজবুত করে একটা শক্তিশালী স্বাধীন বাংলা গড়ে তুলতেন। বাংলার বিশাল ধন সম্পদ আর বাইরে যেত না, বরং দেশের কাজেই লাগত। আর সবচেয়ে বড় কথা, দেওয়ানি বা কর আদায়ের অধিকার কোনোদিনও কোনো বিদেশি শক্তির হাতে যেত না। বাংলার এই উত্থানের প্রভাব কিন্তু শুধু বাংলাতেই আটকে থাকত না, এটা ছড়িয়ে পড়ত পুরো উপমহাদেশ জুড়ে। আমাদের চেনা ইতিহাসে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা হয়েছিল, আর ভারত পরিণত হয়েছিল জুয়েল ইন দ্য ক্রাউনে। কিন্তু ওই অন্য ইতিহাসটায় হয়তো কোনো ইউরোপীয় সাম্রাজ্যে গোটা উপমহাদেশে থিতু হতে পারত না। ভারতের রাজ্যগুলো স্বাধীন থাকত। দশকের পর দশক ধরে দেশে সম্পদ লুট হওয়ার বদলে সেই সম্পদ দিয়ে ভারতেরই উন্নতি হতো। আর কে জানে, হয়তো ৪৭ সালের দেশভাগ, সেই ভয়ঙ্কর ঘটনাটাও কোনোদিন ঘটত না। ১৭৮১ সালে গোলাম হোসেন খান যুদ্ধটাকে বর্ণনা করেছিলেন যুদ্ধ আর গণহত্যার আগুন, যা এখন শিখায় পরিণত হয়েছে বলে। ভাবুন তো, এই আগুনটা যদি হতো ভারতীয়দের বিজয়ের আগুন, তাহলে তার শিখাটা কেমন হতো? তবে এর মানে এই না যে এই বিকল্প ইতিহাসটা একেবারে একটা স্বপ্নের দেশ হয়ে যেত, কারণ ইতিহাসের পথ কখনোই অতটা সহজ বা সরল হয় না। ব্রিটিশরা না থাকলেও অন্য সমস্যা ঠিকই আসত। হয়তো ভারতের শক্তিশালী রাজ্যগুলোর মধ্যেই লড়াই আরও বেড়ে যেত। মারাঠা সাম্রাজ্য সেই ক্ষমতার শূন্যস্থান পূরণ করার চেষ্টা করত। ফরাসি বা ডাচদের মতো অন্য ইউরোপীয় শক্তিরাও হয়তো এই এলাকা দখলের চেষ্টা ছাড়ত না। আর দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতাও একটা বড় হুমকি হয়েই থাকত। পলাশির মাঠের একটা মাত্র সিদ্ধান্ত প্রায় ২০০ বছরের জন্য উপমহাদেশের ভাগ্য লিখে দিয়েছিল। এটা আমাদের ভাবতে বাধ্য করে, ইতিহাসের পাতায় এরকম আরও কত ভবিষ্যৎ লেখা ছিল যা শুধু একটা ভুল সিদ্ধান্তের কারণে চিরতরে হারিয়ে গেছে, আর যার কথা আমরা হয়তো কোনোদিন জানতেও পারব না।